ঘরে ভাতের সাথে যদি থাকে এরকম গোস্ত দিয়ে পটলের ঝোল, তাহলে আর অন্য কিছু ভাবাই যায় না, তাই না পুরা ভাইয়ারা? জানেন, ঢাকায় এসে আমার যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে কি, হুটহাট করে কিছু না থাকলে সহজে আনতে পারি না। কারণটা হলো, আগে তো দেখা গেছে হুট করে চা পাতা শেষ হয়েছে কিংবা দুধ শেষ হয়েছে, যা নিয়ে আসছি। কিন্তু এখন হচ্ছে কি, আপনার ভাইয়ের উপর ডিপেন্ড করার লাগে যে সে কখন আসবে, তারপরে আমাকে চা খেতে হবে। তারপরে ভাইয়েরা যে রুটি ভাজতেছে, আর এই যে সকালবেলায় যে আলু ভাজি করছি, এখন বাজে 6টা, আমার কিন্তু আলু ভাজি করা শেষ আর এই যে রুটি ভাজা শেষ, এটা হচ্ছে লাস্ট রুটি। তারপরে ভাইয়েরা হয়েছে, কেন বললাম কথাটা, আমার আবার দুধ চা না খেলে কিন্তু আমার ভালো লাগে না। তো দুধ শেষ হয়ে গেছে, আপনার ভাইকে বলছিলাম, তার মনে ছিল না। তো এখন যদি বাড়িতে থাকতাম তাহলে ফট করে দোকানে যেতাম, যাইয়া দুধ নিয়ে আসতাম। কিন্তু এখন তো আর এখানে সেটা হচ্ছে না, এখন আমাকে চাই খেতে হবে। এই হচ্ছে গিয়ে সমস্যা, না হলে আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা নাই। বুঝছে না পুরা ভাইয়ারা? এখানে তো নতুন পরিবেশ, নতুন সব কিছু, বুঝছে না পুরা ভাইয়ারা? তো এখন বাদ, এখন ভাইয়াদের যে এখন চা বসাবো, তো চলেন চাটা খাইয়া দেয়া তারপরে কাজ কাম শেষ করি। উপায় নাই, তাই র চা বানিয়ে ফেললাম। আর দেখেন আমার চায়ের কি সুন্দর একটা কালার আসছে। র চা উপকারী হলেও আমার কাছে দুধ চাই বেস্ট। তো একটু লেবু চিপে নিলাম, কারণ খেতে অনেক ভালো লাগবে। কারণ র চায় দেখছেন কালারটাই চেঞ্জ হয়ে গেল, আর কি দেখতে কিন্তু সেই হয়েছে। তো চলেন চা খাওয়া শুরু করে দেই। জন্য আমি গরুর গোস্তগুলো সুন্দরভাবে কাটিয়ে ধুয়ে নিছি। কতগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, এরপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম কালো এলাচ, গোলমরিচ আর হচ্ছে গিয়ে লঙের গুঁড়া। এরপরে দিলাম মহুরির গুঁড়া, এরপর দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম জিরার গুঁড়া, দিয়ে দিলাম দারুচিনির গুঁড়া, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এদিকে দেখেন আমার মুরব্বি কি করতেছে। আমি একদিকে রান্নার জন্য আয়োজন করতেছি, আর তা এসে দেখেন আলু পেঁয়াজ নিয়ে খেলা শুরু করে দিছে। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এরপর দেবো রাঁধুনি মরিচের গুঁড়া, বেশি তো দেবো না, তাও বেশি পড়লো। সর্বশেষ দিব তেল, খুব কমাই দিব কারণ চর্বি আছে এই গোস্তের মধ্যে। এখন শুধু মাখানির অপেক্ষা, যত মাখাবো ততই তরকারিটা মজা হবে। আমি বেশিরভাগ তরকারি এইভাবেই মাখায় রান্না করতে বেশি পছন্দ করি, আর সবাই খায়ও অনেক মজা করে, তাই সুন্দর করে মাখাই নিচ্ছি। তারপরে ভাইরা দেখেন সুন্দরভাবে মাখানো হচ্ছে, আমি শুধু আমার হাত ধোয়া পানিটুক দেবো। পানিও দিয়ে দিচ্ছি, আর কয়েকটা তেজপাতা দিতে ভরে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে ঢাকি দেবো, ঢাকনা দিয়ে ঢাকি দিলাম। এখন এটা আস্তে আস্তে হতে থাক। আর এদিকে পটলগুলো আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য। মাখানো শেষ। আর এদিকে চুলায় তাওয়ায় বসিয়ে দিলাম, এখন এগুলো সব ভাজবো। তো পটল আর আলু একসাথে ভাজতে দিয়ে দিলাম। এরা পটল আর আলুগুলো আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি গোস্ত দেওয়ার জন্য, এভাবে দিলে কিন্তু অনেক মজা লাগে, তাই ভাজে নিলাম। পুরো ভাইয়েরা দেখি আমার গোস্তের কী অবস্থা। তো দেখেন কি সুন্দর কষে গেছে, গোস্তের গায়ে যে একটা পানি থাকে পুরা ভাইয়েরা সেটাও পর্যন্ত শুকায় গেছে। এখন আমি গোস্তটা সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দেবো। তারপরে ভাইয়েরা এই যে সিদ্ধ হওয়ার জন্য গরম পানি দিয়ে দিলাম, একটু লাড়াচাড়া করে দিয়ে এখন একটু ঢাকনা দিয়ে ঢাকি দেব। ঢাকনা দিয়ে ঢাকি দিলাম, এখন আস্তে আস্তে সিদ্ধ হোক। ভাইয়েরা দেখি আমার তরকারিটার কি অবস্থা। দেখেন কি সুন্দর একটা কালার আসছে আর সিদ্ধ হয়েছে। এখন আমি ভাজা পটলগুলোর মধ্যে দিয়ে দেব। ভাজা পটল আর আলুগুলো দিয়ে দিচ্ছি, একে একে সব ভাজা পটল আর আলুগুলো দিয়ে আর একটু লাড়াচাড়া করে দিচ্ছি। আর 5-10 মিনিট জাল দিলে আমার পরিপূর্ণ তরকারিটা হয়ে যাবে। আর একটু ঢাকনা দিয়ে ঢাকি দিলাম, আর একটু জাল হোক। পুরা ভেড়া তরকারিটার কী অবস্থা। তো দেখেন কি সুন্দর একটা কালার আসছে, দেখছেন আপনারা ভাইয়েরা। তো পটল দিয়ে গোস্ত দিয়ে এভাবে কিন্তু আপনারা চাইলে রান্না করে খেতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।